নমস্কার, শুভ সন্ধ্যা। আমি অম্বালিকা বন্দ্যোপাধ্যায়। আজকে আছি নাইয়া ফেসবুক লাইভ পেজে। নাইয়া ফেসবুক লাইভ পেজ অত্যন্ত পরিচিত আপনাদের কাছে, এবং এই পেজের সম্পাদক সহ সকলকে জানাই আমার আন্তরিক শ্রদ্ধা, শুভেচ্ছা, অভিনন্দন এবং অন্তরের ভালোবাসা। এই পেজে সকল দর্শকদের জানাই আন্তরিক অভিনন্দন। থাকবো আগামী 1 ঘন্টা কিছু মন ভালো করা কবিতা নিয়ে। আমি অম্বালিকা বন্দ্যোপাধ্যায় আছি নাইয়া ফেসবুক লাইভ পেজে। অঙ্কিতা চক্রবর্তী, স্বাগত, ধন্যবাদ। কবিতার কথা বলতে গেলে প্রথমেই যার কথা মনে আসে তিনি অবশ্যই করে ধন্যবাদ তিনি অবশ্যই করে কবিগুরু বিশ্বকবি। এই বিশ্বের কবিকে স্মরণ করেই আমাদের পথ চলা, আমাদের পথের শেষ। অঙ্কিতা চক্রবর্তী, আমরাও অপেক্ষারত দিদি। হ্যাঁ, অবশ্যই কবিতা মন ভালো করে দেয়। এত চতুর্দিকে সমস্যা, তবুও নাইয়ার মঞ্চে উপস্থিত শিল্পীকে স্বাগত, ধন্যবাদ। ধন্যবাদ। সব পরিষ্কার শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে, থ্যাংক ইউ। আমি শুরু করছি কবিতা। আজকে কবিগুরুর কবিতা দিয়ে অনুষ্ঠান শুরু করছি। কবিতার নাম শরৎ। একদম শরৎকালেই রয়েছি আমরা। মায়ের আবাহন শুরু হয়ে গেছে, মহালয়া হয়ে গেছে। যেহেতু মলমাস, সেই কারণে এই মাসে পুজো নেই, কিন্তু মা আসছেন, এবং মা আসা মানেই খুশির হাওয়া। যদিও এইবারে খুশির হাওয়াতে অনেকটাই বেদনার সুর বেহাগ বাজছে, তবুও আমরা মাকে দেখতে পাবো, এই আনন্দেই রয়েছি। চলে যাচ্ছি কবিগুরুর কবিতা দিয়ে অনুষ্ঠান শুরু করছি। শরৎ। এসেছে শরৎ, হিমের পরশ লেগেছে হাওয়ার পরে, সকাল বেলায় ঘাসের আগায় শিশিরে রেখা ধরে। আমলকি বন কাঁপে যেন তার, বুক করে দুরু দুরু, পেয়েছে খবর পাতা খসানোর সময় হয়েছে শুরু। শিউলির ডালে কুঁড়ি ভরে এলো, টগর ফুটিল মেলা, মালতী লতায় খোঁজ নিয়ে যায় মৌমাছির 2 বেলা। গগনে গগনে বর্ষণ শেষে মেঘেরা পেয়েছে ছাড়া, বাতাসে বাতাসে ফেরে ভেসে ভেসে নাই কোনো কাজে তারা। দিঘি ভরা জল করে ঢলঢল, নানা ফুল ধারে ধারে, কচি ধান গাছে ক্ষেত ভরে আছে, হাওয়া দোলা দেয় তারে। যেদিকে তাকাই সোনার আলোয় দেখি যে ছুটির ছবি, পূজার ফুলের বনে ওঠে ওই পূজার দিনের রবি। একদম শুরুতেই মনটা ভালো হয়ে গেল, ধন্যবাদ। হ্যাঁ, কবিগুরুর কবিতা আমাদের মনকে সত্যিই ভালো করে দেয়। চতুর্দিকে এত সমস্যা, একেবারে জর্জরিত হয়ে রয়েছে আমরা। এমনি কোভিড-19 মহামারীর গল্প ছোটবেলা থেকে আমরা শুনেছিলাম, পড়েছি, কিন্তু দেখিনি কখনো। সেই মহামারী, অতি মহামারীকে আমরা এখন প্রত্যক্ষ করছি, বিশ্ব জুড়ে মহামারী। এবং সেই মহামারী এত ভয়াবহ, তার মানে এখনো পর্যন্ত তার আঁচড় থেকে আমরা বেরোতে পারছি না। তো সেই জায়গায় কবির এই কবিতা আমাদের শেষ আশ্রয়। আমাদের শুরুও কবিগুরুকে দিয়ে, আমাদের শেষও কবিগুরুকে দিয়েই। তো তার সত্যি সত্যি তার ছোঁয়া আমাদেরকে মুগ্ধ করে দেয়, আমাদের অনেক কিছু ভুলিয়ে দিতে সাহায্য করে।
এই কবিগুরুর কবিতা। তো কবিগুরুর এই কবিতাকে বা কবিগুরুর এই অবদানকে স্বীকার করে নিয়ে কবি শ্রীজাত একটি ভীষণ সুন্দর কবিতা লিখেছেন, যেটা আমার ভীষণ প্রিয়, আমার মনে হয় আপনাদেরও ভালো লাগবে। কবিতার নাম সন্ধে পাখি। কবিতার মধ্যে একটা সুন্দর মেসেজ আছে। আমি কবিতাটা বলার পরে আপনাদেরকে অবশ্যই করে এই মেসেজটা আমি আপনাদেরকে দেব। কবি শ্রীজাতর লেখা কবিতা সন্ধে পাখি। যখন বুকে ঝাঁপায় এসে কুঠার, সত্যিকে সব মিথ্যে বলে ডাকে, হঠাৎ যখন হাত ছাড়ে বন্ধুতা, বাধ্য হয়ে স্মরণ করি তাকে। গানের কোনো অচেনা অন্তরায়, অপ্রত্যাশার সুর যেখানে সহজ, জীবন আমায় অনেক পথে ঘোরায়, সব তরিত যায় না শিলাইদহ। প্রশ্ন তবু ভাবায় নানান ঘেরে, বাসভূমিতে যারা দ্বীপান্তরে, আকাশ জুড়ে সন্ধে পাখি ফেরে, রাতের কাছে আগুন জড়ো করি। এই দেশেই কি জন্মদিনের মাটি, এই বাতাসে আবির ছিল তবে, সরিয়ে রেখে আদত রচনাটি আমরা এখন মজেছি উৎসবে। কোথায় যাব তার উপশম ছাড়া, কোথায় পাব জটিল নিরাময়, মানুষ লেগে একলা হলো পাড়া, তার বাড়িতেই পড়তে যেতে হয়। সন্ধে পাখি আকাশ জুড়ে দেখা, যাই যেরকম ফিরেও আসি সেই। রবি ঠাকুর দাঁড়িয়ে থাকেন একা, তাঁর তো কোনো রবীন্দ্রনাথ নেই। রবি ঠাকুর দাঁড়িয়ে থাকেন একা, তাঁর তো কোনো রবীন্দ্রনাথ নেই। কি অপূর্ব লেখা! আমাদের প্রথম আশ্রয় এবং শেষ আশ্রয় কবিগুরু। সত্যি তো, সব তরিত আর শিলাইদহ যায় না। তো কবিগুরুর, আমাদের আশ্রয় কবিগুরু। আচ্ছা, কবিগুরুর আশ্রয় কে? রবি ঠাকুরের আশ্রয় কে? তিনিও তো আমাদের মতোই রক্ত মাংসের মানুষ। তার আশ্রয় কে বলুন তো? এই প্রশ্ন কবি শ্রীজাত দিয়ে দিয়েছেন আমাদের কাছে। আমাদের উত্তর, কবিগুরুর আশ্রয় কবিগুরু নিজেই। তিনি তারই মধ্যে, তার সৃষ্টির মধ্যে, তার রচনার মধ্যে তিনি তার আশ্রয় খুঁজে পেয়েছেন এবং আমাদেরকে দিশা দেখিয়েছেন অন্ধকার থেকে আলোর পথে যাওয়ার। কবির জীবনে বহু ওঠাপড়া, আমাদের প্রত্যেকের জীবনেই তাই, বহু ওঠাপড়ার মধ্য দিয়ে আমাদের জীবনের, কিন্তু সেই গতিপথ যেন আঁধারে হারিয়ে না যায়, তার জন্যেই আমাদের আশ্রয় কবিগুরুর রচনা, তার শিল্প সৃষ্টি। সেই কারণেই তিনি বিশ্বের কবি। এবং অবশ্যই করে আমাদের খুব নির্ভরতার জায়গা কবিগুরু। এবং কবি শ্রীজাত তার রচনার মধ্যে দিয়ে এই মেসেজটাই পাঠিয়েছেন, কবিগুরুর আশ্রয় তিনি নিজেই। তিনি তার সমস্যার উপশম, এছাড়া আর কোনো আশ্রয় আমাদের সত্যিই নেই। আছি আমরা নাইয়া ফেসবুক পেজ লাইভে। আমি অম্বালিকা বন্দ্যোপাধ্যায় থাকবো আপনাদের সঙ্গে বেশ কিছুটা সময় কবিতায় কবিতায়। চলে যাচ্ছি পরবর্তী কবিতায়। এটা আমার খুব পছন্দের কবিতা, নীল পাখিটা। নীল পাখিটা রোজ ভোরবেলা এসে ডাকতো, তার নামটা ঠিক মনে নেই, রোজ ডাকতো। সোনা ঠোঁটে তার রাঙা সূর্যের ছোঁয়া লাগতো, নিম গাছটায় রোজ ভোর হলে সেই ডাকতো। কি যে অদ্ভুত ভালো লাগতো।
আহা কবিতার মতো নামটা তার মনে নেই। কাঁচা সোনা রং করে ফুটতো চাপা বনে সে, ভোরে ব্যঙ্গ মা এসে ডাকতো, ঘুম ভাঙলেই মন পাখিটার ছবি আঁকত। নীল মখমলে রাঙা টিপ আঁকা তার শাখাতে, সেই ঝলমল রাঙা আলোকে তার ছায়া কাঁপা নীল পালকে, যেন মখমলে নীল সাগরের মায়া কাঁপত। নীল পাখিটা নয় পাড়াগার, নয় শহরের, নয় আকাশের, নয় মরুভূর, নয় পাহাড়ের, নয় এদেশের, নয় বিদেশের। তার ঠিকানাও কেউ জানে না, কারো পিছু ডাক শুনে পাখিটাও পোষ মানে না। তবু রোজ ভোরবেলা হলে ডাকতো, ঘুম ভাঙলে মন পাখিটার ছবি আঁকত। নিম গাছটায় গান গেয়ে গেয়ে কি যে পেত সে, সব পেয়ে চির দেশে সন্ধ্যায় ফিরে যেত সে। সেই পাখিটার গান শুনতে খোকা খোকরাও ভালোবাসত। নীল সাগরের ঢেউ গুনতে, রাঙা স্বপ্নের জাল বুনতে, মায়া রাত্রির নীল নিঝুম ঘুম আসতো, পাখি ডাকতো, ঘুম আসতো, পাখি ডাকতো, ঘুম আসতো, পাখি ডাকতো। একটা মিষ্টি নীল রঙের পাখি, একটা ভীষণ সুন্দর, ঠিক ছড়া, হ্যাঁ ছড়াই বলবো, খুব মিষ্টি কবিতাটা, খুব মিষ্টি, আমার খুব পছন্দের। এবং এই কবিতাগুলো না ভীষণ মন ভালো করে দেয় একদম, মানে মনের মধ্যে এত চাপা কষ্ট আমরা পাচ্ছি অনবরত, সেটা প্রাকৃতিক পরিবেশ অবশ্যই করে একটু অন্যরকম, তার উপরে আবার নানান রকম ঘটনা চোখের সামনে এসে বড় বেশি মনটাকে বিচলিত করে দেয়। তো এই সুন্দর সুন্দর কবিতাগুলো ভীষণ ভালো লাগে, মন ভালো করে দেওয়া কবিতা। চলে যাব একটি এরকম আশা জাগানো কবিতা, কিছুটা বিরহ আছে অবশ্যই করে, কিন্তু তারপরে হেরে না যাওয়া, সেই হেরে না যাওয়া এবং সেই সমস্যার জায়গা থেকে আবার নতুন করে আশার আলো খুঁজে পাওয়ার একটা কবিতায় চলে যায়। আমার খুব পছন্দের কবিতা, কবি অভিজিৎ দাশের লেখা কবিতা বদনাম। যেটা হয় সচরাচর, প্রেম যখন সফল হয় না তখন আমরা একে অন্যকে দোষ দিতে শুরু করি এবং সেখানে ভীষণ রকমভাবে একটা কষ্ট থাকে, যন্ত্রণা থাকে এবং সেখান থেকে মনে হয় এই জীবন আর দরকার নেই। কিন্তু সেখান থেকে বেরিয়ে আসার মেসেজটা এই কবিতায় কবি দিয়েছেন এবং তখন আমরা ভীষণ রকমভাবে মেতে উঠি একে অন্যের। এক সময়তে যে ভালোবাসাটা ছিল সেই ভালোবাসাটা ঘৃণায় পরিণত হয়, কিন্তু সেখানেই যে জীবনের শেষ নয় সেটা এই কবিতার মধ্যে রয়েছে। কবি অভিজিৎ দাশের লেখা কবিতা বদনাম। হাতে ছুঁয়ে নেওয়া বড় কঠিন ছিল আমার কাছে, তার চেয়ে বরং অনেক বেশি সহজ ছিল হাত ছাড়িয়ে নেওয়া। গোধূলি যেমন আল গোছে হারিয়ে যায় দিনের বুক থেকে, সেও কখন সেভাবেই চলে গেল। আর আমি কাঙালের মতো স্মৃতির পালক জড়ো করে পড়ে রইলাম বিচ্ছেদের ভাঙা কপাট খুলে। অপমানে রাঙিয়ে দিয়ে গিয়েছিল সে, আজ সেগুলোই দেখি নীল তারা হয়ে ধুয়ে যাচ্ছে ধূসর কুয়াশায়, আবার কখনো নেচে উঠছে জোনাকের আলোকসজ্জায়। বদনামের সে ক্ষত চিহ্ন ঘিরে, আমার ভালোবাসার স্মৃতি চিহ্ন ঘিরে। বদনামের ছলে জানি আজও সে আমার কথাই বলে, অন্য ভালোবাসায় মন রাখে সে যখন, আমার স্মৃতি তাকে ভাসায়। চোখে জলের ফোঁটা বলেছিল ওতেই নাকি পূর্ণ হয়ে ওঠা তার ওই মরুভূমি, কাঁঠাল চাপার গন্ধে মাতায় আমার মৌসুমি। এখন সবই মিথ্যে, সত্যি যেটা সেদিনও চাইতাম আজকেও চাই জিততে।
আয়নায় বিভোরে দাঁড়ালে সে দেখতো নাকি আমার ছায়াই পড়ে। এখন কোন আশঙ্কায় চোরমার করে সে আয়নাকে শুধু পালাতে চায়। করুণা হয় তাকে যখন ভাঙা টুকরোরা পায় অসংখ্য আমাকে। জীবন খুঁজে পাওয়া বড় কঠিন ছিল তার কাছে, আমার কাছে বরং অনেক বেশি সহজ ছিল মৃত্যু ছুঁয়ে নেওয়া। যেমন করে চোখের পাতায় রাত্রি নামে নির্জনতায়, তেমনি করে নেমে এলো আমার অন্তিম। মৃত্যুর সেই ঠোঁটে দেখি কত জীবনের আলো। আমার ভিতরে এখন সবুজের মাখামাখি পল্লবিত বাগান, শরীরে শরীরে কাফনের হার মাস গাছ হয়ে ওঠে, দেহ ছাই ধুলোময় প্রজাপতি ওরে, থই থই শ্রাবণে ভেসে যায় নিজস্ব অক্ষর। দেখো ওই মিশে যায় দিগন্ত সীমানা, মুগ্ধতার ঢেউ আহ ভিজিয়ে দিচ্ছে চোখ, বাহুতে বাহুতে দুঃসাহসী ডানা। নিষ্প্রাণ সাদা কালোর দিন আজ নয়, রেলিংয়ের টবে গোলাপের কুঁড়ি ফুটুক, কান্না নয় পান্না সবুজ প্রাণী, আমার এই গান গুন গুন বেজে উঠুক। ছুটি হয়ে যাক দক্ষতারিত সভার, মুলতবি হোক শোক প্রস্তাব স্মরণ। বন্ধু কিংবা প্রেমিক যাই হও, ভালোবাসাতে মগ্ন হয়েও বড়। হাজার কথার সাজানো শব্দমালা চাই না আমার, প্রশংসা তুলনা যদি ভরে আসে চোখ, বলো শুধু মেয়েটা খুব খারাপ তো ছিল না। অনেকের ভিড়ে একা যে আমার আকাশ, আমার মতোই বাতাসটি দিশে হারা। তাদের জন্যে না হয় তোলা থাক মৌন রাতের ঝরে যাওয়া কবিতারা। ঘৃণার ছলে ভালোবাসাই পুষো, নিভে আসা চোখে চালাও তারার শিখা। বিলাপের চেয়ে হৃদয় খুঁড়ে দেখো, পাঁজরের ফাঁকে আমার হারমোনিকা, পাঁজরের ফাঁকে আমার হারমোনিকা। তো আমারও খুব পছন্দের, আপনাদের ভালো লাগছে, আমার অবশ্যই করে ভালো লাগছে, থ্যাংক ইউ। পরবর্তী যে কবিতায় যাব, এই কবিতাটি আমার খুব পছন্দের কবিতা। সুপার, থ্যাংক ইউ, ধন্যবাদ। আপনাদের সকলের ভালো লাগছে, আমারও খুব ভালো লাগছে। আসলে আমরা তো শিল্পীদের অবশ্যই করে মানে ভালো লাগে যখন শ্রোতারা মুগ্ধ হয়, আমাদের সাধনা তখন সার্থক হয়। তো স্বাভাবিকভাবে আপনাদের ভালো লাগলে আমাদের অবশ্যই ভালো লাগছে, ভালো লাগে সব সময়তেই। তাই দর্শকরা খুশি হলে আমরা খুব সন্তুষ্ট, এবং ওই করতালিটা খুব মিস করি। এই অনলাইন এখন এই প্রযুক্তির মাধ্যমে তবুও আমরা আপনাদের কাছাকাছি যেতে পারছি, তবে আমাদের ভালো লাগে সরাসরি মঞ্চে উপস্থাপন করা এবং আপনাদের দর্শক আসনে দেখতে পেয়ে আমাদের খুব ভালো লাগে। চলে যাচ্ছি পরবর্তী কবিতায়, কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের কবিতা তিন পাহাড়ের গান। পাহাড়িয়া মধুপুর মেঠো ধুলি পথ, দিন শেষে বই কালি মিষ্টি শপথ। মোহনিয়া বন্ধুরে আমি বালিকা, তোরই লাগে গান গাই গাঁথির মালিকা। আজও সন্ধ্যার শেষে খালি বিছানা, আমি শোব পাশে মোর কেউ শোবে না, তুই ছাড়া এই দেহ কেউ ছবে না। সুরে সুরে হাওয়া তার মিষ্টি বুলায়, সাঁওতাল মেয়ে কটে দৃষ্টি ভোলায়। দিন শেষ ধুধু মাঠ, ধুধু মেঠো পথ, সাঁওতাল মেয়ে কটে ছড়ালো শপথ। হাওয়ায় হাওয়ার মতো তাদের শপথ,
আয় মিটে নি আজ রাতে চাঁদ কোরানো মাঝরাতে, আবছা আলোর কান্নাতে মুখ ঢেকে তুই ঝরনা ধারে আয়। আয় জোয়ানির মন জ্বালা, নাচ দিয়ে শোয় গাঁতমালা, চুমুর গেলাস মদ ঠালা, দে ছুড়ে দে তিন পাহাড়ের গায়ে। আহা মাদল মাতাল মাদল বাজছে তোরই জন্যেলো, খুশির হাওয়া পাগলা হাওয়া গান দিল রাজ কোন নিল, আয় কাছে আয় মন দিল। চোখ কেন তোর কাঁপছে মেয়ে, বুক কেন তোর দুলছে, গাল দুখানি লালচে শরীর সাপের মতোই ফুলছে, খাঁকে মারবি ছো বলল, কোন ছেলে তোর কি করলো, মাদল ভেবে কেউ কি তোকে আজকে বাজালো, ফুল দিয়ে নয় ফাঁক ছড়িয়ে বিকেলে সাজালো, কেমন দিবি সাজারে আর যাবি নেই পাহাড়ে, আর যাবি নেই পাহাড়ে, আর যাবি নেই পাহাড়ে। এত আলো আকাশে, এত আলো বাতাসে, সাঁওতাল মেয়েটির টিপ কপালে, ও ছেলে পেছন তুই নিলি কি বলে, রাঙা ফুল মেয়েটির খোঁপায় দোলে, ছেলেটি বাজালো বাঁশি তবু কি বলে। এত মত আকাশে, এত মত বাতাসে, নেশা যেন ধরে যায় ছেলেটির বাঁশিতে, মনে হয় দোষ নেই ভালোবাসা বাসিতে। তবে চাঁদ সরে যাও, যাও তাহলে, ও ছেলে পেছন তুই নিলি কি বলে, পথ ভুলে গেছি মেয়ে খেল খেল হাসিতে, শোন কোনো দোষ নেই ভালোবাসা বাসিতে। পথ ভুলে গেছি মেয়ে খেল খেল হাসিতে, শোন কোনো দোষ নেই ভালোবাসা বাসিতে। এত আলো আকাশে, এত আলো বাতাসে, এত গান আকাশে, এত গান বাতাসে, এত মদ আকাশে, এত মদ বাতাসে, শোন কোনো দোষ নেই ভালোবাসা বাসিতে, কোনো দোষ নেই ভালোবাসা বাসিতে। অঙ্কিতা চক্রবর্তী, এই কবিতাটি আমার খুব পছন্দের, আমারও ভীষণ পছন্দের কবিতা, এবং এই কবিতাগুলো না মানে এত আনন্দ এনে দেয়, মনের মধ্যে একটা খুশির জোয়ার এনে দেয়, তো সেই কারণে খুব পছন্দের কবিতা। আমাদের সত্যি সত্যি ভালো লাগে যারা কবিতার জগতে আছি। কিছু গান যেমন হয় না সবসময় ভীষণ ভালো লাগে শুনতে, শুনলেই মনটা নেচে ওঠে, তো সেই রকম এই কবিতাও তাই, যে এই কবিতাগুলো শুনলেই মন ভালো হয়ে যায়। একদম ঠিক তাই। আরেকটি আমার পছন্দের কবি জয় গোস্বামীর একটি কবিতাতে যাই। কবি জয় গোস্বামী আমার খুব প্রিয় কবি, সব কবিই প্রিয় অবশ্যই করে, তো এই কবিতাটিও আমার খুব প্রাসঙ্গিক বলে মনে হয় আজকের দিনে। এত এই কোভিডের পরিস্থিতির মধ্যে আমরা যে লকডাউনের মধ্যে দিয়ে যাচ্ছি, সেই লকডাউনের মধ্যে অনেকের অনেক রকম সমস্যা, এবং সেই সব সমস্যাকে আড়াল করে যারা রাজনীতির কূটনীতিকে সামনে এনে দাঁড় করিয়ে দিচ্ছেন তাদের বিরুদ্ধে এই কবিতাটি অত্যন্ত প্রাসঙ্গিক। কবিতাটির নাম নুন, কবি জয় গোস্বামীর লেখা, আমার খুব পছন্দের কবিতা, আমার মনে হয় আপনাদেরও খুব ভালো লাগবে কবিতাটি। আমরা তো অল্পে খুশি, কি হবে দুঃখ করে, আমাদের দিন চলে যায় সাধারণ ভাত কাপড়ে, চলে যায় দিন আমাদের অসুখে ধার দেনাতে, রাত্রিরে দুভাই মিলে টান দে গঞ্জিকাতে। সব দিন হয় না বাজার, হলে হয় মাত্রা ছাড়া, সব দিন হয় না বাজার, হলে হয় মাত্রা ছাড়া, বাড়িতে ফেরার পথে কিনে আনি গোলাপ চারা, কিন্তু পুঁতব কোথায়, ফুল কি হবে তাতে, কিন্তু পুঁতব কোথায়, ফুল কি হবে তাতে, সে অনেক পরের কথা, টান দি গঞ্জিকাতে। আমরা তো এতেই খুশি, আমরা তো এতেই খুশি, বলো আর অধিক কে চাই, হেসে খেলে কষ্ট করে
আমাদের দিন চলে যায়, মাঝে মাঝে চলেও না দিন, মাঝে মাঝে চলেও না দিন। বাড়ি ফিরি দুপুর রাতে, খেতে বসে রাগ চড়ে যায়, নুন নেই ঠান্ডা ভাতে। রাগ চড়ে মাথায় আমার, আমি তার মাথায় চড়ি। বাপ বেটা দুভাই মিলে সারা পাড়া মাথায় করি। করি তো কার তাতে কি, করি তো কার তাতে কি, আমরা তো সামান্য লোক, আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক। একদম অত্যন্ত যুক্তিযুক্ত একটা কথা। আমরা অত্যন্ত সাধারণ মানুষ, আমাদের অঙ্কিতা চক্রবর্তী সো গুড, থ্যাংক ইউ। তা আমাদের এই শুকনো ভাতে ন্যূনতম প্রয়োজন লবণ, সেটার যেন ব্যবস্থা হয়, এটা আমাদের কবির বার্তা। আমাদের সকল সাধারণ মানুষেরও এই বার্তা অবশ্যই করে। আমরা বেশি কিছু তো চাই না, আমাদের ন্যূনতম প্রয়োজনটুকু মিটে গেলেই আমরা খুশি। যারা বেশি চায় তাদের জগৎ আলাদা, তাদের জগতে আমরা পড়ি না। আমরা খুব সাধারণ লোক, খুব সামান্য প্রয়োজন আমাদের। আমাদের সামান্য প্রয়োজনটুকু মিটে গেলেই আমরা হেসে খেলে বাঁচতে পারি। তো সেই বার্তা কবি এই কবিতার মধ্য দিয়ে দিয়েছেন, এবং সত্যি সত্যি ভীষণ পছন্দের কবিতা আমার। খুব ভালো লাগে আমার এই কবিতাগুলো, আশা করি আপনাদেরও ভালো লাগছে। থ্যাংক ইউ। চলে যাব পরবর্তী কবিতায় অবশ্যই করে। এবং এই কবিতায় একটা ভারতবর্ষকে সামনে এনে দাঁড় করিয়ে দিয়েছেন কবি। কবি আমার খুব পছন্দের কবি, কবি অমিত বন্দ্যোপাধ্যায়ের লেখা ভারতবর্ষ আজ। কবি শুভ দাশগুপ্তর এরকম কবিতা রয়েছে, দেখবেন কবি সুবোধ সরকারেরও এরকম কবিতা রয়েছে। তো কবি অমিত বন্দ্যোপাধ্যায়ের এই কবিতাটি আমার খুব পছন্দের এবং আমার খুব ভালো লাগে কবিতাটি। কবিতার নাম ভারতবর্ষ আজ। যে শিশুটি প্রতিদিন চায়ের দোকানে কাপ ডিশ ধোয়, যে শিশুটি প্রতি সকালে রাইটার্স বাবুর বুট পালিশ করে দিচ্ছে, সেও তো আমার ভারতবর্ষ। সারাদিন না খেয়ে সন্ধে নেমে আসার আগে এক্সাইডের ফুটপাথ জুড়ে যে শিশুগুলো অন্ধ মায়ের কোলে মাথা রেখে বাবার খাবার আনবার আশায় আশায় ঘুমিয়ে পড়ে, তারাও তো আমার ভারতবর্ষ। এই মুহূর্তে গড়িয়ার বেশ্যাঘরে যে মেয়েটা জন্ম নিল, সেও তো আমার ভারতবর্ষ। সেও তো আমার দেশের অংশ। যে গ্র্যাজুয়েট যুবক হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছে, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের দরজায় টোকা দিয়ে বলছে, স্যার একটিবার সুযোগ দিন, আমি যে কোনো কাজ পারবো, পিয়ন, ম্যাথর, ঝাড়ুদার, যে কোনো একটা কাজ হলেই আমার চলবে। বাবার কারখানা বন্ধ হয়ে গেছে, দিদির বিয়ে দিতে পারছি না, সেও তো আমার ভারতবর্ষ। ধনধান্য পুষ্প ভরা আমার এই ভারতবর্ষের মধ্যে এরাও তো রয়েছে। কোন উপমায় এদের কথা বলবো? এসব নিয়ে যখন ভাবি, পাশের বাড়ির লোকটা আমায় পাগল বলে, গলা উঁচিয়ে বলে, নিজের চরকায় তেল দিন মশাই, ওদের কথা ওরাই ভাববে। যে লোকটা মাঝরাতে রিক্সা চালিয়ে ছেলে মেয়েকে লালন করে, শুনেছি সে নাকি অনেক নতুন খবর দিতে পারে। অথচ সেই লোকটার কাছে যখন দাঁড়ালাম, জানলাম লোকটা বোবা, লিখতেও পারে না এক বর্ণ। ভাবলাম এও তো আমার ভারতবর্ষ। বুঝলাম যাকে আমার দেশ বলে জেনে এসেছি এতকাল, আসলে সে বোবা ও নিরক্ষর। হে কোন দেশে আমায় জন্ম দিয়েছ বাবা? আমি যে ক্রমশ বোবা হয়ে যাচ্ছি, চোরা বালি টেনে নিচ্ছে পা, কালো কালো হাতগুলো আমায় পথভ্রষ্ট করছে প্রতিনিয়ত। এ কোন আকাশ আমায় দেখালে বাবা? এ কোন দেশে আমায় ভাসালে?
আমি যে অন্ধকারে ডুবে যাচ্ছি, পায়ে পায়ে মিলিয়ে যাচ্ছে ক্রোধ, প্রতিবাদী গানগুলো হারিয়ে যাচ্ছে কণ্ঠ থেকে, সাম্যবাদীর ভাষাগুলো ভুলে যাচ্ছি ক্রমশ। আমি যে আর পারছি না বাবা, আমি যে আর পারছি না। আমি যে কবি অমিত বন্দ্যোপাধ্যায়ের কবিতা শোনালাম, ভারতবর্ষ আজ। একদম ঠিক কথা। কবির ছত্রে ছত্রে বর্ণনা রয়েছে ভারতবর্ষ আজ কোন জায়গায় দাঁড়িয়ে আছে। হ্যাঁ, আশার কথা নিশ্চয়ই যেমন আছে, আলোর পাশে ঠিক যেমন আধার, আধারের পাশেও ঠিক আলো। তো ঠিক সেই রকম একটি কবিতা, এই কবি অমিত বন্দ্যোপাধ্যায়ের কবিতা ভারতবর্ষ আজ। আমার খুব পছন্দের কবিতা, আশা করি আপনাদের ভালো লাগছে। এবার একটু ভারী ভারী কবিতা হয়ে গেল, তো এবার চলে যাচ্ছে একটা খুব মজার কবিতায়। এই কবিতাটি জগন্নাথ বসুর কণ্ঠে শোনা কবিতা, আমার ভীষণ পছন্দের, এবং এখানে যারা আছেন পুরুষ মানুষেরা তাদের খুব ভালো লাগবে কবিতাটি, কারণ জগন্নাথ দা আপনাদের সাপোর্টেই কিন্তু এই কবিতাটি বলেছেন, এবং আমার ভীষণ পছন্দের, কারণ ভীষণ মজা আছে কবিতাটার মধ্যে, যে কারণে আমার খুব ভালো লাগে কবিতাটা বলতে। শুনুন, আপনাদেরও নিশ্চয়ই মন ভালো হয়ে যাবে। যারা আগের কবিতাটি শুনে একটুখানি মনটা ভারী ভারী হয়ে গেছিলো তারা খুব আনন্দ পাবেন। কবিতাটি ভীষণ সুন্দর। কবিতাটা বিয়ে। এমএ পড়ো, বিয়ে পড়ো, কিংবা এসো এমফিল করে, সব শিক্ষাই অসম্পূর্ণ, আসল শিক্ষা করে। বউই হলো বিবাহিতের সত্যিকারের শিক্ষাগুরু। প্রথম 6 মাস নবীন বরণ, তার পড়াতেই পড়া শুরু। ভুলিয়ে দিয়ে আগের পড়া, দিদুমণি করা করা। এমন লেকচার দেবে ক্লাসে, বুঝতে পারবে 2-3 মাসে। বাইরে যতই সিংহ সাজো, ঘরে তুমি আস্ত গরু। স্টুডেন্ট যতই ভালো হও, পড়ায় যতই মন দাও, যতই শেখো হাতের কাজ, আটা মাখা, শাড়ি ভাঁজ, বিছানা তোলা, রুটি বেলা, কিংবা রোদে কাপড় মেলা, যতই করো হোমওয়ার্ক, যতই করো পরিশ্রম, গুড পাওয়া তো দূরের কথা, পাস মার্কসের চান্স কম। এই কোশ্চেনেই ফিনিশ। শিক্ষা হয় নানান জিনিস, ঘুম পাড়ানো, মশা তাড়ানো, উলের গোলার জট ছাড়ানো, লোডশেডিংয়ে হাওয়া করা, তাঁতের শাড়ির কুঁচি ধরা, বইয়ের খোপায় কাঁটা গোজা, খাটের তলার চটি খোঁজা, এমন করে বাঁধবে চাদর, কবার দিনে করবে আদর, কেমন করে করতে হবে শ্বশুরবাড়ির লোকের কদর। যতই লাগুক বোকা বোকা, যতই কেন পাকনা হাসি, ইংরেজিতেই বলতে হবে আমি তোমায় ভালোবাসি। অভিজ্ঞতায় বুঝতে পারবে কোন কাজটা করতে নেই, সত্যি কথা বলতে নেই, বউয়ের ভুল ধরতে নেই, অন্য মেয়ের গুণের তারিফ বউয়ের সামনে করতে নেই। ভয় পেও না, তোমায় কিন্তু মনে সাহস রাখতে হবে। নতুন রান্না করলে বউ আগে তোমায় চাখতে হবে। বউয়ের যদি মাথা ধরে রাত্রে তোমায় জাগতে হবে। মা যদি বউকে ঝাড়ে সামনে থেকে ভাগতে হবে, নইলে কিন্তু পরে তোমায় ভগবানকে ডাকতে হবে। জন্মদিন ও বিয়ের তারিখ অবশ্যই রাখবে মনে, ঘুমের থেকে উঠলে বউ উইশ করবে কানে কানে। তারিখ দুটো ভুললে পরে তোমায় কিন্তু ভুগতে হবে, ভেবো না সেই রাতে তোমায় শোবার ঘরে ঢুকতে দেবে। বাড়বে জিকে যখন তার সখীর সাথে শুনবে আলাপ। পুরুষ মানে হৃদয়হীন, সব পুরুষের স্বভাব খারাপ, বিয়ে করে ওনার নাকি জীবনখানাই ব্যর্থ হলো, পড়েছিলে ওনার হাতে তাই তোমার জীবন বর্তে গেল। হতাশাতে তখন তুমি ভাববে হয়তো মনে মনে, পরস্পরের ইচ্ছা পূরণ এটাই শুধু বিয়ের মানে। নিয়ম মেনে সূর্য যেদিন অস্তাচলে যাবে, বারান্দাতে সাঁঝে তাকে দেখবে অন্যভাবে। একাকিত্বের আঁধার যখন মনে ধরায় ভয়, জরাগ্রস্ত শরীর যখন তোমার বাধ্য নয়, প্রদীপ নিয়ে
সে তোমায় খোঁজে অন্ধকারে, তোমার গায়ে চাদর দিয়ে হয়তো বলতে পারে, এই মানুষটাকে মানুষ করা আমার সাধ্য নয়। ভর দিয়ে তার কাঁধে হাতে ঘরের দিকে যেতে যেতে তুমিও হয়তো ভাববে মনে, আবার যদি জন্ম পাই, আবার যদি বিয়ে করে আবার বেল তলাতে আবার যাই, ফাটুক মাথা, তবু আমি শিক্ষাগুরু তোমায় চাই। ফাটুক মাথা, তবু আমি শিক্ষাগুরু তোমায় চাই। থ্যাংক ইউ ইন্দ্রাণী পাল, দারুণ লাগছে দিদি, ধন্যবাদ। কবিতাটা আমার ভীষণ প্রিয় এবং যারা পুরুষ মানুষেরা শুনলেন তাদের নিশ্চয়ই খুব ভালো লেগেছে। তবে হ্যাঁ, আমরা এতটাও খারাপ নই, তবে মিল আছে কবিতার মধ্যে। আমরা কিন্তু করি, বন্ধু বান্ধবীরা যখন 2-3 বান্ধবী একসাথে কলে বা পাশাপাশি থাকি তখন কিন্তু এগুলো বলি যে জীবনটা শেষ হয়ে গেল বল এই লোকটার পাল্লায় পড়ে। কিন্তু আফটার অল দিনের শেষে কিন্তু তাকেই খুঁজি, যেমন মেয়েরা নারীরা আমরা খুঁজি, তারাও কিন্তু আমাদেরই খোঁজেন। আমি তো স্বাভাবিক, আমরা ছোটোবেলা আমার বয়সী যারা আছেন তারা নিশ্চয়ই স্বীকার করবেন যে আমরা জয়েন্ট ফ্যামিলি দেখেছি এবং সেই ফ্যামিলিতে বুঝতে পেরেছি প্রথম প্রচণ্ড অশান্তি, তারপরে শেষ বয়সটায় কিন্তু সেই মানুষটিকে আশ্রয় করেই এগিয়ে চলা, বেঁচে থাকা এবং শেষ নিঃশ্বাস ত্যাগ করা। তো জগন্নাথদার এই মানে এই কবিতাটি আমার এত পছন্দের, আমার ভীষণ ভালো লাগে বলতে। এটা খুব একটু অন্য রকমের তো সেই কারণে খুব খুব পছন্দের, খুব খুব শোনালাম আপনাদের, আর আপনাদেরও ভালো লাগছে শুনে, আমারও খুব ভালো লাগছে। কিছুটা সময় আমরা একত্রিতভাবে আছি যখন, একটু ভাগাভাগি করে নিই ভালো লাগাগুলোকে, আমাদের মনের যে গোপন জায়গাগুলো রয়েছে সেগুলো শেয়ার করে নিই, মন অনেক হালকা হয়ে যাবে। চলে যাচ্ছি পরবর্তী কবিতায়। কবি মল্লিকা সেনগুপ্ত বললেই মনে হয় বিদ্রোহিণী, কারণ তার যে কবিতা, তার অসংখ্য রচনা ভাণ্ডার, তা কিন্তু সেখান থেকে আমরা নির্বাচন করে নিই কিছু বিশেষ কবিতা। আজকে আমি যে কবিতাটি শোনাচ্ছি সেই কবিতাটি কিন্তু এরকম নারীবাদী কবিতা নয়, বরং একটা ভীষণ সুন্দর প্রেমের কবিতা, যে প্রেম পরিপূর্ণতা পায়নি এবং অনেক অনেক দিন পরে হঠাৎ দেখা হয়েছে সেই মানুষটির সঙ্গে। কীরম অনুভূতি হচ্ছে সেটা কবির সঙ্গে আমরাও একমত হব এই কবিতাটির মাধ্যমে। কবিতার নাম শুভম তোমাকে। শুভম, তোমাকে অনেক দিন পরে হঠাৎ দেখেছি বইমেলার মাঠে, গত জন্মের স্মৃতির মতন, ভুলে যাওয়া গানের মতন। ঠিক সেই মুখ, ঠিক সেই ভুরু, শুধু ঈষৎ পাক ধরা চুল, চোখ মুখ নাক অল্প ফুলেছে, ঠোঁটের কোণায় দামি সিগারেট। শুভম, তুমি কি সত্যি শুভম? মনে পড়ে সেই কলেজ মাঠে দিনের পর দিন কাটতো, কিভাবে সবুজ ঘাসের মধ্যে অন্তবিহীন সোহাগ ঝগড়া। ক্রমশই যেন রাগ বাড়ছিল। তুমি চাইতে ছায়ার মতন তোমার সঙ্গে উঠবো বসবো। আমি ভাবতাম এতদিন ধরে যা কিছু শিখেছি সবই ফেলনা, সব মুছে দেব তোমার জন্য। তুমি উত্তম ফ্যান, তাই আমি সৌমিত্রর ভক্ত হব না। তোমার গোষ্ঠী ইস্ট বেঙ্গল, আমি ভুলে যাব মোহনবাগান। তুমি সুচিত্রা, আমি কণিকার। তোমার কপিল, আমার তো সানি। তোমার স্বপ্নে বিপ্লব, তাই আমি ভোট দিতে যেতে পারবো না। এমন তরজা চলতো, তবুও তোমার ঘাম, গন্ধ, সস্তা তামাক
স্বপ্নের চোখ আমাকে টানতো অবুঝ মায়ায়। আমার মতো জেদি মেয়েটাও তোমাকে টানতো প্রতি সন্ধ্যায় ফাঁকা ট্রাম আর গঙ্গার ঘাটে। তারপর তুমি কম্পিউটার শেখার জন্য জাপান চললে, আমিও পুনের ফিল্মি ইনস্টিটিউটে। প্রথম প্রথম খুব চিঠি লেখা, 7 দিনে লেখা 7টা চিঠি। ক্রমশ কমল চিঠির সংখ্যা, সপ্তাহে 1, মাসে 1টা, 9 মাসে 6 মাসে 1টা, একটাও নয় বছরে, একটাও না। ডাক বাক্সের বুক খা খা করে, ভুলেই গেছি। কতদিন হলো, তুমিও ভুলেছ ঠিক ততদিনই। তারপর সেই পৌষের মতো হঠাৎ সেদিন বই মেলাতে দূরে ফেলে আসা গ্রামের মতন তোমার মুখটা দেখতে পেলাম। শুভম। নাইয়া বাবু, ধন্যবাদ। ভালো লাগছে আপনাদের ভালো লাগলে সত্যি আমারও ভীষণ ভালো লাগে। এই কবিতাগুলো একদম একটু অন্য রকমের কবিতা। তো মল্লিকা সেনগুপ্ত মানেই আমাদের কাছে একটা ভীষণ রকম প্রতিবাদী, ভীষণ রকম নারীবাদী, কিন্তু এই কবিতাটার মধ্যে না কবির একটা অন্য মনের পরিচয় পাওয়া গেল, মানে আমরা অন্য একটা মনকে পেলাম যে সত্যিই তো সব অনুভূতিই তো কবিদের মধ্যে থাকে। সব সময় যে বিদ্রোহ ভালো লাগে তা তো নয়, সব রকম অনুভূতি শেয়ার করেছেন তারা তাদের কবিতার মাধ্যমে, এবং আমরা অবশ্যই করে সেই ছোঁয়াচটা পেয়েছি। তা না হলে আমরা ভালোও লাগে না। একই রকম জিনিসকে ভালো, রোজই কি এক রান্না খেতে ভালো লাগে? নিশ্চয়ই নয়। ঠিক সেই রকম রোজই কি একই কবিতা বলতে ভালো লাগে না শুনতে ভালো লাগে? কোনোটাই নয়। তো ঠিক সেই রকম একটা প্রেমের মিষ্টি কবিতা শুনলাম। যদিও এই প্রেম সার্থক হয়নি, এই প্রেম একটা স্মৃতিচারণা রয়েছে এবং একটা দ্বিধাও রয়েছে যে সত্যি কি তুমি সেই যাকে আমি দেখেছি বা যাকে আমি ভাবছি। হ্যাঁ, এইবার কবি কিন্তু এখানে একটা সুন্দর করে একটা প্রশ্ন ছুড়ে দিয়েছেন আমাদের কাছে, এবং সেই প্রশ্নটার জন্যই কবিতাটা ভীষণ রকম অন্য রকম একটা মাত্রা পেয়েছে। চলে যাচ্ছি পরবর্তী কবিতায়। আছে আমরা আজকে নাইয়া ফেসবুক পেজ লাইভে সকলে রয়েছেন আমার সঙ্গে। আমার খুব ভালো লাগছে যে আপনাদের একটু হলেও আনন্দ দিতে পারছি। কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর একটি অন্য রকম কবিতা। এই কবিতাটি সচরাচর আমরা বেশি শুনি না, কিন্তু আজকের দিনে এই কবিতাটি ভীষণ প্রাসঙ্গিক। কারণ যে রাজনীতির ঘেরাটোপের মধ্যে আমরা ঘোরাফেরা করছি, সেই রাজনৈতিক পটভূমিটা কি অদ্ভুতভাবে কবি একদম তুলে ধরেছেন তার কবিতার মাধ্যমে, আমরা সেটার ছোঁয়া এই কবিতায় পাব। কবিতার নাম দেশ দেখাচ্ছ অন্ধকারে। দেশ দেখাচ্ছ অন্ধকারে, এই যে নদী, ওই অরণ্য, ওইটে পাহাড় এবং ওইটে মরুভূমি। দেশ দেখাচ্ছ অন্ধকারের মধ্যে তুমি। বার করেছ নতুন খেলা। শহরগঞ্জ ক্ষেত খামারে ঘুমিয়ে আছে দেশটা যখন রাত্রিবেলা। মানচিত্রখানি, এইখানে ধান, চায়ের বাগান এবং দূরে ওইখানেতে কাপাস তুলো, কফি, তামাক। দম লাগানো কলের মতন হাজার কথা শুনিয়ে যাচ্ছ। গুরুমশাই, অন্ধকারের মধ্যে তুমি দেশ দেখাচ্ছ, কিন্তু আমরা দেশ দেখি না অন্ধকারে। নৈশ বিদ্যালয়ের থেকে চুপি চুপি পালিয়ে আসি জলের ধারে। ঘাসের ওপরে চিত হয়ে শুই, আকাশে নক্ষত্র গুনি। ছলাতে ছলাতে ঢেউয়ের টান আর শব্দ শুনি। মাথার মধ্যে পাক খেয়ে যায় টুকরো টুকরো হাজার ছবি।
উঠোন জুড়ে আলপনা, আলপথের পাশে হিজাল গাছে সবুজ গোটা, বন্যি পুকুর, মাঘমণ্ডল, টিনের চালে হিমের ফোঁটা। একটু একটু বাতাস দিচ্ছে, বাতাস আনছে ফুলের গন্ধ। তার মানে তো আর কিছু নয়, ছেলেবেলার শিউলি গাছে এই আঁধারেও ফুলের দারুণ সমারোহ। গুরুমশাই, অন্ধকারে কে দেখবে মানচিত্রখানা? মাথার মধ্যে দৃশ্য নানা, স্মৃতির মধ্যে অজস্র ফুল। তার সুবাসেই দেশকে পাচ্ছি বুকের কাছে, তার সুবাসেই দেশকে পাচ্ছি বুকের কাছে। ঠিক তাই, আমাদের রাজনৈতিক অবস্থা এখন এমন জায়গায় এসে দাঁড়িয়ে গেছে, তারা আমাদের অন্ধকারে মানচিত্র দেখিয়ে আমাদের দেশকে আমাদের কাছেই তুলে ধরার চেষ্টা করছেন, কিন্তু তারা ভুলে গেছেন যে আমরা এই দেশেই জন্মেছি এবং এই দেশেই আমাদের সব কিছু, আমাদের শৈশব, আমাদের কৈশোর, আমাদের যৌবন, আমাদের প্রৌঢ়ত্ব, আমাদের বার্ধক্য, আমাদের মৃত্যু। তাই তুমি আলাদা করে আমাকে আমার দেশ চেনানোর চেষ্টা করো না, ওটা ভুল করছো। আমি আমার দেশকে খুব ভালোভাবে চিনি, বরং তুমি আমাদেরকে চিনে নাও। আমাদের মধ্যে কিন্তু সেই স্মৃতি রয়ে গেছে, যে স্মৃতি তুমি কোনোদিন ভোলাতে পারবে না। খুব ভালো লাগার একটা কবিতা, একটু ভারী ভারী কবিতা হয়ে গেল, একটা মজার ছড়া বলবো না, একটা মজার কবিতায় যায়। এটাও আমার খুব পছন্দের কবি সুবোধ সরকারের লেখা, খুব মিষ্টি একটা কবিতা, খুব পছন্দের। শুনুন, এর মধ্যে একটা দুর্দান্ত নাটক আছে। আমরা মাঝে মাঝেই কনফিউজড হয়ে যাই, সেই কনফিউশনটা কবি এখানে তুলে ধরেছেন। কবিতার নাম ডিম। নামটাই ভীষণ সুন্দর এবং কবিতাটিও ভীষণ সুন্দর। প্রথম ডাক্তার বললেন, আপনার বেবি তাহলে 9 মাসে পড়ল, ডিম সেদ্ধ করে হলুদ কুসুম খেতে দেবেন। দ্বিতীয় ডাক্তার ভালো করে ওজন নিয়ে শান্ত স্বরে বললেন, ডিমের যে অংশটা সাদা প্রতিদিন 2 চামচ করে খাওয়াবেন। প্রথম ডাক্তার বললেন, ডিম সেদ্ধ করার নিয়ম আছে, গরম 1 বাটি জলে ডিমটা ছেড়ে দিয়ে তুলে নেবেন। দ্বিতীয় ডাক্তার বললেন, ডিম সেদ্ধ করার নিয়ম আছে, 10 মিনিট ভালো করে ফোটাবেন। হামাগুড়ি দিয়ে উল্টো দিক থেকে ছুটে আসা আমার 9 মাসের পুত্রের দিকে অসহায়ভাবে তাকিয়েছিলাম। সে আমাদের ভাষা বুঝতে শেখেনি, তবু বললাম, ডিম সম্পর্কে মানব সভ্যতার এখনো সঠিক সিদ্ধান্ত নেওয়া যায়নি। কিন্তু পর মুহূর্তেই আমার মনে হলো বাক্যটা ভুল, ডিম নয়, ডাক্তার সম্পর্কে মানব সভ্যতায় এখনো সঠিক সিদ্ধান্ত আমরা নিতে পারিনি। একদম মানে কি উপযুক্ত লেখা কবি সুবোধদার লেখা কবিতা। সত্যি সত্যি এক এক সময় আমরা এত কনফিউজড হই যে কী করব, কোনটা করব। আর এই সময় তো বটে, এই কোভিডের সময়তে আমরা ভীষণভাবে কনফিউজড, কোনটা করব, কোনটা করলে ঠিক হবে, এটা করব না ওটা করব, ভীষণ রকম কনফিউশন। তো সেটা ডিম সম্পর্কে নয়, কার্যত ডাক্তার সম্পর্কেই আমাদের একটা ভীষণ কনফিউশন। অচিন্ত চক্রবর্তী, খুব ভালো, থ্যাংক ইউ। তো স্বাভাবিক এই কবিতাগুলো না ভীষণ রকমভাবে ধাক্কা দেয় এবং এত সুন্দর মানে কবিতাগুলো একদম অন্য রকমের কবিতা। তো আমার খুব পছন্দের এই কবিতাগুলো। কবি ভবানী প্রসাদ মজুমদারের একটি কবিতা শোনাচ্ছি। কবিতাটি খুব এটাও একটু না বেশ মজার কবিতা। সব সময়তে
ভারী ভারী জিনিস ভালো লাগে না, একটু মজা হবে, একটু আনন্দ হবে, এগুলোই তো ভালো লাগে। তো এরকমই একটি কবিতায় চলে যাচ্ছি এখন। কবিতার নাম কবি ভবানী প্রসাদ মজুমদারের কবিতা মেজো মামা। অনেকক্ষণ আছে আপনাদের সঙ্গে, আরও কিছুটা সময় থাকবো। চলে যাচ্ছে আরও একটি সুন্দর মজার কবিতার। কবিতার নাম মেজো মামা। মেজো মামা কাজে যাচ্ছিল কাল ফুটপাত দিয়ে হেঁটে, সাইকেল চড়ে আসছিল জোরে একজন মোটা বেঁটে। হঠাৎই সে মোটা সাইকেল নিয়ে পড়লো মামার গায়ে, ধাক্কা লেগেই পড়ে গেল মামা, লাগলো আঘাত পায়ে। তবু তাড়াতাড়ি উঠে মেজো মামা জামার পকেট থেকে খুচরো 2 টাকা বের করে সেই মোটাকে দিলেন ডেকে। মোটা তো অবাক, বললে মামাকে, এ কি করলেন দাদা? আপনাকে আমি ধাক্কা দিলাম, আমাকে দিলেন টাকা? মামা বললেন, নাও নাও, কেন হও মিছে মন মরা, সবারই উচিত যার যা ক্ষমতা অন্ধকে দান করা। যার যা উচিত, সবারই উচিত যার যা ক্ষমতা অন্ধকে দান করা। কি অপূর্ব লেখা, যে মামা যাচ্ছিলেন ফুটপাথ দিয়ে, সেখানে ধাক্কা মারার কোনো জায়গায় নেই। একজন মোটা বেটে সে আসছিল সাইকেলে করে এবং গিয়ে পড়লো মামার গায়ে ধড়াস করে। নে মামা পড়লেন এবং মামা পড়ে গিয়ে তার যথেষ্ট পায়ে লাগলো। তবু পাচ্ছ আমি ফুটপাথ দিয়ে হাঁটছি আর তুমি এমনভাবে সাইকেল চালালে যে আমারই ঘাড়ে এসে পড়লে এবং সেই কারণে আমার পায়ে আঘাত লাগলো। তো এই শিক্ষাটা তোমার সারা জীবন মনে থাকবে, তুমি কখনোই ভুলতে পারবে না যে আমি একজনকে ধাক্কা দিয়েছিলাম এবং তার লেগেছিল, সে আমায় 2 টাকা দিয়েছিল। তো এত পরবর্তীকালে সাইকেল চালালে অন্তত সচেতনভাবে চালাবেন। ভীষণ সুন্দর কবিতা, আমার খুব পছন্দের। খুব আছে আজকে নাইয়া ফেসবুক লাইভ পেজে, আমার খুব ভালো লাগছে। আপনারা আছেন অনেকক্ষণ ধরে আমার সঙ্গে। তো এই কবিতা, কিছু কবিতা থাকে যেগুলো বলতে ভালো লাগে, কিছু কবিতা থাকে যেগুলো শোনাতে বারবার ইচ্ছে করে। সব অনুষ্ঠানে মনে হয় দর্শকরা শুনলে আনন্দ পাবেন, মজা পাবেন এবং কিছুটা সময় নিজেদের দুঃখ যন্ত্রণা সেগুলো ভুলে থাকতে পারবেন। তো সেই কারণে আজকে নির্বাচিত কবিতা এগুলোই আমার। আপনাদের ভালো লাগলে আমারও খুব ভালো লাগবে যে হ্যাঁ, আমি অন্তত পারছি কিছুটা সময় আপনাদের মনোরঞ্জন করতে, এবং সেটাও শুধুই কবিতার মাধ্যমে। আমি সচরাচর শুধু কবিতায় থাকি না, আমার শেষ নিবেদন থাকে শ্রুতি নাটক, সেটা নিশ্চয়ই অন্য কোনো দিন আপনাদের সামনে নিয়ে আসবো। আজকে শ্রুতি নাটক নয়, আজ শুধু কবিতা। আরেকটা ছন্দের কবিতায় যাই, আমার খুব পছন্দের, এবং এটাও না বাবু সমাজ অর্থাৎ হঠাৎ করে বড়লোক হয়ে যাওয়া মানুষদের কে ব্যঙ্গ করে কবি শঙ্খ ঘোষ লিখেছেন এই কবিতাটি। আমার খুব পছন্দের, শোনাচ্ছি আপনাদের, আশা করি ভালো লাগবে কবিতাটি। সে ছিল একদিন আমাদের যৌবনে কলকাতা, বেঁচেছিলাম বলেই সবার কিনেছিলাম মাথা। আর তাছাড়া ভাই আমরা সবাই জেনেছিলাম হবে নতুন সমাজ চোখের সামনে, বিপ্লবে যাবে খোলনলিচা পাল্টে বিচার করবে নিচু জনে। কিন্তু সেদিন খুব কাছে নয় জানেন সেটা মনে, মিত্র বাবু মশাই বিষয় আসার বাড়িয়ে যান তাই। মাঝে মধ্যে ভাবেন তাদের নুনান্তে পান্তাই, নিত্য ফুরোয় যাদের সাদাল্লাধের শেষ তলানিটুকু, চিরটাকালে রাখবে তাদের পায়ের তলার কুকুর। সেটা হয় না বাবা বলেই থাবা বাড়ানো যত্তেকে বাবু। কার ভাগে কি কম পড়ে যায় ভাবতে থাকেন ভাবুক, অমনি দু চোখ বেয়ে অলপে ঝরে জলের ধারা। বলেন বাবু হা বিপ্লবের সব মাটি সাহারা। কুমির কাঁদতে থাকে আয় আমাকে নামা বলে, কিন্তু বাপু আর যাব না,
চড়াতে জঙ্গলে আমরা ঢের বুঝেছি, আমরা ঢের বুঝেছি খেঁদি পেঁচি নামের এসব আদর, সামনে গেলে ভরবে মুখে প্রাণ ভরে তাই সাধো তুমি সে বন্ধু না, তুমি সে বন্ধু না যে ধূপধুনা জলে হাজার চোখে, দেখতে পাবে তাকে সে কি যেমন তেমন লোকে, তাই সব অমাত্য, তাই সব অমাত্য পাত্র মিত্র এই বিলাপে খুশি, শুঁড়ি খানায় কেবল সত্য আর তো সবই ভুসি, ছিছি হায় বেচারা, ছিছি হায় বেচারা শুনুন যারা মস্ত পরিত্রাতা, এ কলকাতার মধ্যে আছে আর একটা কলকাতা, হেঁটে দেখতে শিখুন, হেঁটে দেখতে শিখুন ঝরছে কিখুন দিনের রাতের মাথায়, আরেকটা কলকাতায় সাহেব, আরেকটা কলকাতায় সাহেব মিত্র বাবু মশাই। ঠিক তাই, একটা কলকাতা আমরা চোখে দেখি, অর্থাৎ আলোর দিকটা আমরা চোখে দেখি, কালোর দিকটা বা অন্ধকারের দিকটা আমরা দেখি না। তো কবি এই কবিতার মধ্য দিয়ে, কবি শঙ্খ ঘোষ এই কবিতার মধ্য দিয়ে আমাদের দুটো কলকাতাকেই দেখতে বললেন এবং সেই বাবু সমাজকে বললেন, যে বাবু সমাজরা ভীষণ অহংকারী, অর্থের অহংকার যাদেরকে একেবারে রন্ধ্রে রন্ধ্রে জাঁকড়ে ধরেছে, সেই বাবু সমাজকে ব্যঙ্গ করে কবির এই লেখাটি। আমার খুব পছন্দের কবিতা শোনালাম আপনাদের। একেবারে চলে এসেছি অনুষ্ঠানের শেষ পর্যায়ে। আজকে আমার শেষ নিবেদন আবার সেই কবি মল্লিকা সেনগুপ্তর কবিতা দিয়েই আজকে শেষ করব। আমার খুব পছন্দের কবিতা, আমার মতো অনেকেরই এই কবিতা ভীষণ পছন্দের। কবিতার অনেক নাম হয়ে গেছে, কন্যা শ্লোক কবিতার মূল নাম। এই কবিতা অনেকেই বলেন মা তুঝে সালাম বা আমার দুর্গা, কিন্তু কবির দেওয়া নাম, কবি যে নামে এই কবিতাটি লিখেছেন সেই কবিতার নাম কন্যা শ্লোক। আজকে 1 ঘন্টা ছিলাম নাইয়া ফেসবুক লাইভ পেজে। আমি অম্বালিকা বন্দ্যোপাধ্যায় শ্রীরামপুর থেকে আজকে আমি শোনালাম। আমি পেশায় শিক্ষকতা করি, প্রায় 20 বছর আমি একটি সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ে আছি, এখনও বহু বছর চাকরি রয়েছে। তো আজকে আমার অনুষ্ঠানের শেষ নিবেদন কবি মল্লিকা সেনগুপ্তর কবিতা কন্যা শ্লোক। আশ্বিনের এক প্রাগৈতিহাসিক সকালে শ্রীরামচন্দ্র যে দুর্গার বোধন করেছিলেন, স্বর্গের দেব পুরুষগণ যুদ্ধে পরাজিত হয়ে যে রণদেবীকে অসুর নিধনে পাঠিয়েছিলেন, সেই দুর্গাই 21 শতকের নারীর ক্ষমতায়ন। তার মহাতেজ চিরজাগরুক আগুন হয়ে জ্বলে উঠুক মাটির পৃথিবীর প্রতিটি নারীর মধ্যে। হে মহামানবী, তোমাকে সেলাম। মেয়েটির নাম দুর্গা সোরেন বটেক, মায়ের ছিল না অক্ষর জ্ঞান ছটেক। সর্বশিক্ষা অভিযানে পেয়ে বৃত্তি দুর্গা হয়েছে ইংরেজি স্কুলে ভর্তি। সাঁওতালি ডান, ইংরেজি ভাষা বাঁ হাতে, কম্পিউটারে শিখেছে ইমেল পাঠাতে। অঙ্কের স্যার ভুল হলে যোগ বিয়োগে গায়ে হাত দেয় পড়া শেখানোর সুযোগে। দুর্গা জানে না কোনটা যৌন লাঞ্ছনা, স্যারটা নোংরা বটে কথাটা মানছ না। শেষে একদিন স্যারের নোংরা হাতটা মুচড়ে দিয়েছে দুর্গা, মেরেছে ঝাপটা। ওরে অর্ধেক আকাশে মাটিতে শ্যাওলা, আকাশে উড়বে হবে কল্পনা চাওলা। যদি না বিমান ভেঙে পড়ে তার দুর্দার, মহাকাশচারী হবেই বটেক দুর্গা। বিশ্বায়নে পণ্যায়নে খণ্ড খণ্ড মানচিত্রে বাংলা বিহার রাজস্থানে সাধারণী নমস্তুতে। পণ্যব্রতে পত্নীব্রতে মহামুদ্রা ধ্বংসমুদ্রা, প্রযুক্তিতে গৃহকর্মে সাধারণী নমস্তুতে। আমার দুর্গা পথে আগুন বহ্নি, আমার দুর্গা মেধা পাটেকর তিস্তা শীতলাবাদেরা। আমার দুর্গা মোম হয়ে জ্বালে অমাবস্যায় আঁধেরা। আমার দুর্গা মণিপুর জুড়ে নগ্ন মিছিলে হাঁটে। আমার দুর্গা কাস্তে হাতুড়ি আউশ ধানের মাঠে। আমার দুর্গা ত্রিশূল ধরেছে স্বর্গে এবং মর্তে। আমার দুর্গা বাঁচতে শিখেছে নিজেই নিজের শর্তে। আন্দোলনে উগ্রপন্থে শিক্ষাব্রতে কর্মযজ্ঞে রান্নাঘরে আতুর ঘরে মা তুঝে সালাম। অগ্নিপথে যুদ্ধ জয়ে লিঙ্গ সাম্যে শ্রেণীর সাম্যে দাঙ্গা ক্ষেত্রে কুরুক্ষেত্রে মা তুঝে সালাম।
माँ तुझे सलाम, माँ तुझे सलाम। নমস্কার, আজকে ছিলাম অনেকটা সময় নাইয়া ফেসবুক লাইভ পেজে। আজকের মতো আমার অনুষ্ঠান আমি শেষ করছি। সকলে নবারুণ মণ্ডল খুব সুন্দর পরিবেশনা, অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে। নাইয়া ফেসবুক পেজ লাইভের পেজের সম্পাদক সহ সবাইকে জানাই আমার আন্তরিক শ্রদ্ধা, অভিনন্দন, শুভেচ্ছা এবং ভালোবাসা। আর দর্শকদের জানাই, দর্শকদের জন্য রইল অফুরন্ত ভালোবাসা। নমস্কার, সবাই ভালো থাকবেন। লকডাউন মেনে চলবে, লকডাউন উঠে গেছে, কিন্তু সুস্থ থাকবেন। আবার নিশ্চয়ই আমাদের দেখা হবে পরবর্তী অন্য কোনো দিন, অন্য কোনো জায়গা, অন্য কোনো মঞ্চে সরাসরি আপনারা থাকবো, আর একটু আবার আনন্দ পাবো, আনন্দ দেব। নমস্কার, আজকের মতো শুভরাত্রি, ভালো থাকবেন সবাই।